সংরক্ষণ করার জন্য আমরা এটা বুঝি না যে এটার প্লাস্টার খুলে পড়ে গেছে, এটা আবার নতুন করে প্লাস্টার করলাম। যদি আমরা নতুন করেই করে থাকি তাহলে এটা প্রত্নতত্ত্ব থাকলো কিভাবে? আমরা যাব হচ্ছে মুরাপাড়া, যেটা আপনারা সকলে জানেন, আর জানেন ঠিক আছে, বাট খুব মানে নিখুঁতভাবে জানেন না। পুকুরের দক্ষিণ পাশ থেকে যদি আমরা দেখতে পাই পুরো জমিদার বাড়ি পুকুরের পানিতে ছায়ার মতো আমরা দেখতে পাই। আমরা ভুল করে চলে আসলাম হচ্ছে মরুভূমির দেশে। সকালে এই এক্সারসাইজের মাধ্যমে আপনার ব্যায়ামও হয়, প্লাস মানসিক যে একটা শান্তি সেটা পাওয়া যায়। আমাদের কলেজের অধ্যক্ষ সাহেব তিনি নিজেই জানতেন না এই ভবনটা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে। এই শীতের সকালের খেজুরের রস কোনোভাবে মিস করা যায় না। তাদের শান শৌকতি ছিল আলাদা, এরকম আস্তাবল ভরা ঘোড়া ছিল, হাতি ছিল, তাদের চাকর বাকর ছিল, তাদের কোনো কাজ নিজেদেরকে করা লাগতো না। সেই জায়গা আজ এরকম শুধু তারা আজ কেউই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি মোহাম্মদ সিজান, ওয়েলকাম টু মাই বিসিএল ইউটিউব চ্যানেল অ্যান্ড ইউ আর ওয়াচিং এ ব্র্যান্ড নিউ ভিডিও। তো এখন বাজতেছে হচ্ছে সকাল 7টা আর চলে আসলাম হচ্ছে গ্রিন মডেল টাউনে। আচ্ছা, আমরা কোথায় যাব সেটা একটু পরে বলি। তো সবসময় তো আসলে এই সময়টাতে ঘুমিয়ে থাকা হয়, আর আজকে হচ্ছে আপনার একটু মানে এই শীতের সকালবেলা সকাল 7টা বাজে বের হয়েছি, মানে এতটা শান্তি লাগতেছে যেটা ঘুমায় থাকলে আসলে বোঝা যায় না। আর এইসব কাজে আমাকে ইন্সপায়ার করে অবশ্যই মাহমুদুল হাসান ভাই, তো তার সাথে আমি একটু পরে পরিচয় করাই দিচ্ছি। আর আজকে আমরা যাব হচ্ছে মুরাপাড়া, যেটা আপনারা সকলে জানেন, আর জানেন ঠিক আছে, বাট খুব মানে নিখুঁতভাবে জানেন না। তো আজকে আমরা মুরাপাড়ার একদম ডিপে ঢোকার চেষ্টা করব, আর আজকের জিনিসটা হবে একটু অ্যাডভেঞ্চার টাইপের। মাহমুদ ভাই, কি অবস্থা, কেমন আছেন? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহমুদুল হাসান। আপনাদের সিজন ভাই বললই আমরা যাচ্ছি এখন মুরাপাড়াতে, যেটা মুরাপাড়া জমিদার বাড়ি নামে পরিচিত, যেখানে মুরাপাড়া বিশ্ববিদ্যালয় কলেজও রয়েছে। আজ আমরা দেখব সেখানকার ইতিহাস এবং ঐতিহ্য, এবং সেখানকার একেবারে ভিতর থেকে যেভাবে দেখা যায় আমরা চেষ্টা করব। আর একটা দুঃখের ব্যাপার সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের দুইজনের আগে অনেক পরিমাণ রাইড হইতো, বাট দুঃখের ব্যাপার হচ্ছে ভাইয়ের সাইকেলটা হচ্ছে চুরি হয়ে গেছে, যার কারণে আমাদের ভিডিওটা করাও কেন জানি অফ হয়ে যাচ্ছিল। তো তারপরেও ভাইয়া মানে খুব মনের থেকে আজকে আমাকে ফোন দিছে কালকে রাতে যে চলেন, অনেকদিন তো ঘুরতে যাই না, সো কালকে সকালবেলা একটু বেরোই, সাইকেল একভাবে না একভাবে ম্যানেজ হবে। তো আসলে আমরা সাইক্লিস্ট মানুষ, সাইকেল একভাবে না একভাবে ম্যানেজ হয়, জাস্ট আমাদের মনের ব্যাপার, যদি আমরা বেরোইতে পারি তাহলেই হয়। তো চলেন তাহলে আমরা যাই, পরে আবার আপনাদের সাথে আবার পরে কথা হচ্ছে। আসলে এই সকালবেলায় সাইকেল রাইডটা একদম বেস্ট একটা এক্সারসাইজ বলে আমি মনে করি, তার কারণ সকালে এই এক্সারসাইজের মাধ্যমে আপনার ব্যায়ামও হয়, প্লাস মানসিক যে একটা শান্তি সেটা পাওয়া যায়। আজকের রোডটা কিন্তু মাথা নষ্ট, তাই না ভাই? হ্যাঁ, অসাধারণ ছিল। তো চলেন আমরা যেতে যেতে রোডগুলো একটু এনজয় করি। আমরা ভুল করে চলে আসলাম হচ্ছে মরুভূমির দেশে। আর কি ভাই, আমরা কই আসলাম? চারিদিকে তো কোনো গাছগাছালি নাই, জাস্ট একটা মাত্র গাছ দেখতেছি, সেটা হচ্ছে এই যে হয়তো দেখতে পাচ্ছেন, আর চারিদিকে খালি বালু আর বালু। আমরা যাচ্ছিলাম একটা উদ্দেশ্যে, কিন্তু আমরা ভুল করে সম্ভবত পথ ভুল করি, না হলে ঢাকার ভিতরে নারায়ণগঞ্জের ভিতরে এমন একটা জায়গা, এটা কিভাবে সম্ভব? দেখছেন অবস্থা। আমি জাস্ট খালি গাছটা দেখতেছি, ওই গাছের এখানে যে যেতে পারি মনে করেন জীবনটা সার্থক। বাট আমার মোজা ছিল, মোজাটা খুলে ফেলছি, তার মানে বুঝতেছেন যে কতটা এক্সাইটেড আমি। আর আমাদের পিছনে আছে হচ্ছে সেনা ক্যাম্প। সো ওনাদের ওইখানে আমাদের সাইকেল দুইটা রেখে চলে আসছি, আমরা ঘুরতেছি। আসলে এতক্ষণ মজা করছি আমরা। এখানে বালি ফেলাইছে, তার কারণ হচ্ছে যে জায়গাটা পুরো খালি ছিল, আর অনেক বছর পর হচ্ছে ভরাট করলো নাকি। আর এইখান থেকে বালিগুলো নিয়ে আপনাদেরকে আমি যে সিনেমেটিক শটটা দেখেছিলাম যে নৌকাতে করে ট্রলারে করে নিয়ে যাচ্ছে বালি, তো এখানে ওই যে দেখেন পাইপ আছে, এই পাইপের মাধ্যমে হচ্ছে ওই ট্রলারগুলো লোড হয় বা আনলোড হয়। ব্যাপারটা হচ্ছে এরকম, এখানে আসে হচ্ছে আনলোড করে বালিগুলো নিয়ে আসে এখানে। চলেন যাওয়া যাক। আর গাছ, তোমার সাথে কথা নাই, তোমার কাছে গেলাম না, কি হয়েছে? তোমার এলাকা ছেড়ে যাচ্ছি, যে আফ্রিদি একটা ডায়লগ আছে না ভাই, তোমার এলাকা ছেড়ে যাচ্ছি, তোমার জন্য ফিলিংস হচ্ছে হোক। আমি অনেক কিছু ছেড়ে আসালো। তো আমরা যাওয়ার পথে পেয়ে গেলাম হচ্ছে খেজুরের রস, আর সকাল সকাল এটা একটু মিস না করলেই, মানে মিস করলে সমস্যা নাকি। এই শীতের সকালের খেজুরের রস
এটা কোনোভাবেই মিস করা যায় না। যেমন খান আপনি। কেমন ভাই? আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো। গাছের শিকড় গুলো দেখছেন? বাবা রে বাবা, অনেক পুরোনো গাছ। তো আমরা এখন চলে আসলাম হচ্ছে মুরাপাড়ার সেই জমিদারের বাড়ির পিছনে। আর আমার সাথে তো মামুদ ভাই আছে। তার একটা বদভ্যাস হচ্ছে যে সে কিন্তু মানে একটু ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করে, যেটা আমার কাছে খুব ভালো লাগে। আর উনি পড়ালেখাও করছে হচ্ছে কিসে ভাই? ইসলামিক স্টাডিজ। তো উনি পড়ালেখা করছে আপনার ইসলামিক মানে মানে কি বলবো, আর এক কথায় ইসলামিক হিস্ট্রি নিয়েও সে আর কি ওগুলো নিয়ে পড়ালেখা, তাই তো? আচ্ছা, তো তার মুখে আজকে আমরা এই জায়গার ইতিহাসটা অনেকে অনেকভাবে বলছে, বাট তার যে নলেজ, তার যে ঘাটাঘাটি, সেটা থেকে হয়তো আপনারা আরেকটু বেশি জানবেন, সেটাই স্বাভাবিক। সো এখন কথা হচ্ছে যে আমরা এখন ভাইয়ের সাথে কথা বলবো আর ঘুরে ঘুরে এই জায়গাটা আমরা একটু দেখবো। আর ভিতরে ভাই অনেকটাই ভয়ানক, তাই না? হ্যাঁ, হ্যাঁ, অনেক বছর যাবত এখানে কোনো মানুষজন থাকে না, হ্যাঁ, পরিত্যক্ত হিসেবেই পড়ে আছে। এজন্য জায়গাটা অনেকটা ভুতুরে হয়ে গেছে। একেবারে দেখতে কিরকম গা ছমছমে অবস্থা, দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, তো মানে বুঝে নিত যে অনেক মানে একটা জিনিস যখন অনেক বছর পরে থাকে তাহলে সেই জিনিসে একটু জং ধরবে, এটাই স্বাভাবিক। আর সেখানে এর জন্য একটু পরিত্যক্ত জায়গাটা একটু সবসময় প্রতিবারের মতো একটু ভয় লাগবে, এটাই স্বাভাবিক। এটাই হচ্ছে একটা অ্যাডভেঞ্চার। তো ঢাকার পাশে এত সুন্দর একটা জায়গা, এটা আপনাদেরকে অনেকেই অনেকভাবে শেয়ার করছে, বাট আমি শেয়ার করি নাই, এটা আমার সবচেয়ে বেশি ব্যর্থতা। চলেন আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি আর আমরা জায়গাটা ঘুরে ঘুরে একটু দেখি আর একটু এক্সপ্লোর করি। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে মঠের ঘাট জমিদার বাড়ি থেকে। মঠের ঘাট জমিদার বাড়ি, হ্যাঁ অবশ্যই 136 বছর আগে এখানকার মানুষ এবং সাধারণ জনগণ এই জায়গাকে মঠের ঘাট জমিদার বাড়ি নামে চিনত। কি জন্য? এখানকার যে জমিদার বংশের প্রতিষ্ঠাতা বাবু রামরতন ব্যানার্জি, তার পরবর্তী প্রজন্ম এই জায়গাতে মানুষের জনসাধারণের গোসল করার জন্য কিংবা জনসাধারণের উপকারার্থে এখানে দিঘি খনন করেন, তাদের গোসল করার জন্য কিংবা পানির ব্যবস্থা করেন এবং তাদের উপাসনার ক্ষেত্রে এখানে মন্দির নির্মাণ করেন, মঠ নির্মাণ করেন, ধর্মীয় স্থাপনা নির্মাণ করেন। এজন্য এই জায়গার মানুষ এই জমিদার বাড়িকে মঠের ঘাট জমিদার বাড়ি নামে চিনত। আমিও এজন্যই এটাকে মঠের ঘাট জমিদার বাড়ি বলব। এই জমিদার বংশের প্রতিষ্ঠাতা বাবু রামরতন ব্যানার্জি, যিনি নাটোর স্টেটের ম্যানেজার ছিলেন ইংরেজদের জামানায়। নাটোর স্টেটের ম্যানেজার থাকা অবস্থায় তার সততা এবং তার নিষ্ঠা দেখে সাধারণ মানুষের কাছে সে প্রচুর যশ খ্যাতি পেয়ে যায়। এই যশ খ্যাতি থেকেই তিনি আস্তে আস্তে মানুষের কাছে প্রিয় হতে শুরু করে, আস্তে আস্তে তার ধন সম্পদ বাড়তে শুরু করে। এ থেকেই তিনি নিজে একটা জমিদার বংশ প্রতিষ্ঠা করেন। এরপরে তার পরবর্তী প্রজন্ম, তার ছেলে পীতাম্বর ব্যানার্জি এবং পীতাম্বর ব্যানার্জির ছেলে প্রতাপচন্দ্র ব্যানার্জি, তিনি এই এলাকার জমিদারি ক্রয় করে এখানকার যে পুরাতন ভবনগুলো দেখতে পাচ্ছেন আমার পিছনে, যে পুরাতন ভবনগুলো আছে, এই ভবনগুলো তিনি প্রথমে নির্মাণ করে তাদের পূর্বপুরুষ যেখানে থাকতেন, অর্থাৎ তাদের যে বাবা দাদা এবং তাদের পূর্বপুরুষ যেখানে থাকতেন সেখান থেকে তারা সবাই সপরিবারে এখানে চলে আসে, এখানে এসে বসবাস শুরু করে। এবং প্রতাপচন্দ্র ব্যানার্জি এই জমিদারি ক্রয় সূত্রে তার সম্পর্কে জানা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা দ্বারকানাথ ঠাকুরের খুব ভালো ক্লোজ হয়ে গিয়েছিলেন, তার সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। এটা ইতিহাসে খুব সমাদৃত। এবং প্রতাপচন্দ্র ব্যানার্জির এই পুরাতন পিছনের ভবনগুলা, অর্থাৎ সামনে যে বিশাল ভবন আছে দোতলা, এই দোতলা ভবনের পিছনে যে পুরাতন ভবনগুলা, এটা নির্মাণ করেন 1889 সালে। এবং প্রতাপচন্দ্র ব্যানার্জির ছেলে বিজয়চন্দ্র ব্যানার্জি 1899 সালে সামনের ভবনের নিচতলার কাজ শুরু করে এবং পিছনে দুইটা সুবিশাল দিঘি খনন করে। সামনের ভবনটার সামনের যে দিঘি, এটা মেহমানদের জন্য, অর্থাৎ পুরুষ মেহমানদের জন্য, বাইরে থেকে আগত মেহমান এবং এলাকাবাসীর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আমরা দেখতে পাই এই দিঘির চারপাশে কিন্তু ঘাট করা আছে, চারপাশে ঘাট করা এবং তার গেট করা। ওখানে তিনি তৎকালীন সময়ে সুবিশাল গেট করেছিলেন এবং পুকুরের চারপাশ দিয়ে প্রাচীর দিয়ে রেখেছিলেন, যেন বাইরের কোনো নোংরা জিনিস কিংবা কোনো এই পুকুরে প্রবেশ না করতে পারে, পানি যেন ভালো থাকে। আর এই পুকুরগুলা খনন করা হয় এই জমিদার বাড়ির
সৌন্দর্য বর্ধন করার জন্য। আপনারা হয়তো দেখতে পাবেন পুকুরের দক্ষিণ পাশ থেকে যদি আমরা দেখতে পাই, পুরো জমিদার বাড়ি পুকুরের পানিতে ছায়ার মতো আমরা দেখতে পাই। অর্থাৎ জমিদার বাড়ির সৌন্দর্য বর্ধন করার জন্য পুকুরটা ওই পজিশনে খনন করা। এই বিজয়চন্দ্র ব্যানার্জি তিনি এই পুরো এলাকার প্রথম গ্রাজুয়েট ছিলেন, প্রথম সবচেয়ে বেশি শিক্ষিত ছিলেন। বিজয়চন্দ্র ব্যানার্জির সময় এই জমিদার বংশের যশ খ্যাতি পুরো দেশের মধ্যে ছড়িয়ে পড়তে থাকে এবং তাদের নাম ডাক পুরো দেশের মধ্যে ছড়িয়ে পড়তে থাকে। বিজয়চন্দ্র ব্যানার্জির ছেলে ছিল আশুতোষ চন্দ্র ব্যানার্জি এবং জগদীশ চন্দ্র ব্যানার্জি। আপনারা বুঝতে পারতেছেন তো, এখানে অনেক প্রজন্ম চলে আসছে। আমি আবার বলি, এই জমিদার বংশের প্রতিষ্ঠাতা বাবু রামরতন ব্যানার্জি, তার ছেলে ছিলেন পীতাম্বর ব্যানার্জি, তার ছেলে ছিলেন প্রতাপচন্দ্র ব্যানার্জি, তার ছেলে ছিলেন বিজয়চন্দ্র ব্যানার্জি এবং তার সুযোগ্য দুই ছেলে আশুতোষ চন্দ্র ব্যানার্জি এবং জগদীশ চন্দ্র ব্যানার্জি। এটা হতেছে জমিদার বংশের শুরু থেকে শেষ পর্যন্ত। এই বাবু রামরতন ব্যানার্জি থেকে, অর্থাৎ এই জমিদার বংশের শুরু থেকে শেষ পর্যন্ত 1847 সালে ভারত ভাগ, অর্থাৎ পাকিস্তান এবং হিন্দুস্তান যখন ভাগ হয়ে যায় তখন পর্যন্ত এই জমিদার বংশের ইতিহাস। এটা এই জমিদার বংশের বিস্তৃতি এতটুকুই। বাবু রামরতন ব্যানার্জি থেকে এই 1847-এ দেশ ভাগ, পাকিস্তান এবং হিন্দুস্তান ভাগ হওয়া পর্যন্ত। 1847-এ যখন পাকিস্তান এবং হিন্দুস্তান ভাগ হয়ে যায় তখন আশুতোষ চন্দ্র ব্যানার্জি সপরিবারে এই ভবন রেখে তার যে জমিদারি ছিল, যত জমি ছিল সব কিছু নামমাত্র একটা মূল্যে বিক্রি করে তার সপরিবারে কলকাতায় চলে যায়। এরপরে যখন পাকিস্তান সরকার এই ভবনের দায়িত্ব গ্রহণ করেন এবং এই ভবনকে হাসপাতাল হিসেবে ব্যবহার করতে শুরু করে। আবার এরকম শোনা যায় এই ভবনটাকে কিছুদিন কিশোর সংসদালয় হিসেবে ব্যবহার করা হয়। 1966 সালে এই এলাকার বিশিষ্ট ব্যবসায়ী হাজী গোলবক্স মিয়ার উদ্যোগে এই ভবনকে একটা কলেজ হিসেবে, বিশ্ববিদ্যালয় হিসেবে ব্যবহার করতে শুরু করে। 1966 সালের পর থেকে আমরা এই ভবনকে কলেজ হিসেবেই দেখতে পাচ্ছি। এখনও আমরা এই ভবনকে কলেজ হিসেবেই দেখতে পাই। এর পিছনের যে পুরাতন পরিত্যক্ত জায়গা রয়ে গেছে এটা এখন তালাবদ্ধ অবস্থায় আছে। এর ভিতরে ঢুকতে পারলে অবশ্যই আমাদের ভালো লাগতো এবং আমরা এই সম্পর্কে আরও বেশ বিস্তারিত কিছু জানতে পারতাম, কিন্তু এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে যাওয়ার কারণে সরকার এটাকে সিল করে দিয়েছে, ভিতরে ঢুকতে দিতেছে না। এটা আমাদেরকে রক্ষা করা প্রয়োজন। আমরা দেখেছি কলেজের কর্মসংস্থান চালানোর জন্য, অর্থাৎ কলেজের কর্ম চালানোর জন্য ছাত্রদের সুবিধার্থে এর ভিতরে সংস্কার করা হয়েছে, বেআইনিভাবে রং করা হয়েছে। এর যে প্রত্নতত্ত্ব যে একটা নিদর্শন ছিল, এই নিদর্শনগুলো মুছে ফেলা হয়েছে। এটা সত্যি দুঃখজনক, কারণ এটা আমাদের ইতিহাস, আমাদের পূর্বপুরুষদের ইতিহাস। এটা যদি আমরা মুছে ফেলি তাহলে আমাদের প্রজন্ম এটা আর পাবে না। তো আপনার মতে কি এটা ওনারা যে সংরক্ষণটা করছে, যদি রং তুলি বা আরেকটু সিমেন্ট গাঁথনি একটু না দেয় তাহলে সেটাকে কি সংরক্ষণ করা যেত? আপনার মতামতটা চাচ্ছি আর কি। এখন আমরা প্রত্নতত্ত্ব যে বিষয়গুলো আছে, যে জিনিসগুলো আছে, সেটার সংরক্ষণ বলতে আমরা কি বুঝি? সংরক্ষণ বলতে আমরা এটা বুঝি যে এটার কোনো প্রকার ক্ষয়ক্ষতি যেন না হয়। এটার প্রত্নতত্ত্ব যে নিদর্শনগুলো আছে, অর্থাৎ আজ থেকে 136 বছর আগে, 130 বছর আগে এই জিনিসগুলো যেরকম ছিল যেন ওইরকম থাকে। এটা কোনো একটা অংশ যেন কেউ ক্ষতি না করে, কিংবা এর পুনর্বর্ধন কিংবা কি বলে এটা কেউ বাড়াবেও না, কেউ কমাবেও না, যেরকম ছিল সেরকম থাকবে। এটাতে এখানে কেউ পার্সোনাল জায়গা হিসেবে ব্যবহার করা কিংবা কোনো সরকারি অধিদপ্তর হিসেবে ব্যবহার করা এটাও ঠিক না। কারণ এটা প্রত্নতত্ত্ব একটা নিদর্শন। এই নিদর্শনগুলো আমাদের সংরক্ষণ করতে হবে। সংরক্ষণ করার জন্য আমরা এটা বুঝি না যে এটার প্লাস্টার খুলে পড়ে গেছে, এটা আবার নতুন করে প্লাস্টার করলাম। যদি আমরা নতুন করেই করে থাকি তাহলে এটা প্রত্নতত্ত্ব থাকলো কিভাবে? এটা তো আমরা নতুন হয়ে গেল আবার। সঠিক। আমাদের এই প্রত্নতত্ত্ব বিষয়গুলো আমাদেরকে সংরক্ষণ করতে হবে। যেমন আমাদের আপনার নারায়ণগঞ্জের পানাম সিটিটা, সেটা কিন্তু আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে ভালো রকমভাবেই সংরক্ষণ করা হয়েছে। সো এটার মতোই মানে ওইটা জিনিসটা একদম পারফেক্ট আছে। হ্যাঁ, আমরা পানাম সিটিকে যেভাবে দেখি সেখানে অনেক ধরনের রুলস আছে, রেগুলেশন আছে। সেখানে মানুষদের
যে কোনো কারো যে কোনোভাবে এটা ব্যবহার করতে দেওয়া হয় না। সেখানে ঢোকার ক্ষেত্রেও কিছু রুলস মেনটেন করতে হয়। আমরা সরকারের কাছে আবেদন জানাবো যেন আমাদের যে প্রত্নতত্ত্ব যে বিষয়গুলো আছে, যে সাইটগুলো আছে, এগুলো যেন ওইভাবেই সংরক্ষণ করা হয়। ঠিক। আমাদের কলেজের অধ্যক্ষ সাহেব তিনি নিজেই জানতেন না এই ভবনটা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনিও জানেন না এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে। আমরা যখন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা বিভাগীয় আঞ্চলিক পরিচালক রাখি রায়ের কাছে গেলাম, তিনি একটা দায়সারা উত্তর দিয়ে দিলেন। তিনি বললেন এটা 1986 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর পুরা ভবনটার দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে। এই ভবনটার যদি কেউ ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে কিংবা কোনো প্রকার বিকৃত করার চেষ্টা করে, তাহলে এটা আইনের আওতায় আনা হবে। এতক্ষণ আপনারা শুনলেন এই জমিদার বংশের ইতিহাস এবং কে কখন এই জমিদার বাড়িটা ব্যবহার করেছেন। এখন দেখেন, প্রত্যেকটা জমিদারদেরই একটা হোয়াইট দিক থাকে, একটা ব্ল্যাক দিক থাকে। হোয়াইট দিক তো এটা যে জমিদার বংশ এখানে প্রতিষ্ঠা করা হয়েছে এবং আশপাশের বিশাল সভ্যতা গড়ে উঠেছে এই জমিদার বাড়িকে কেন্দ্র করে, বিশাল ইতিহাস ঐতিহ্য রয়ে গেছে। এর পিছনে একটা কালো দিক আছে, সেটা এই জমিদার বংশের আন্ডারে অনেক জমি ছিল। তৎকালীন সময়ে যারা গরিব মানুষ ছিল তাদেরকে এই জমিগুলা চাষাবাদ করতে দেওয়া হতো এবং এই চাষাবাদের ফলশ্রুতিতে তাদের থেকে কর নেওয়া হতো, তাদের থেকে ফসল নেওয়া হতো। এটা একটা মর্মান্তিক কাহিনী। একজন গরিব মানুষ, সে একটা জমি চাষাবাদ করবে, তার থেকে যদি কিয়দাংশ ফসল নিয়ে নেওয়া হয়, সে সারা বছর কষ্ট করে ফসল ফলাইলো এবং ফসল ঘরে আনার পরে কিয়দাংশ ফসল জমিদার নিয়ে নিল। এটা একটা মর্মান্তিক কাহিনী। এবং যারা ঠিকমতো ফসল ফলাইতে পারতো না তাদেরকে শাস্তি দেওয়া হতো এবং তাদের শারীরিক নির্যাতন করা হতো। এবং জমিদাররা, আপনারা তো জানেনই জমিদাররা কীরকম হয়। তাদের সৈন্য সামন্ত থাকে, তাদের গোলাম থাকে, হ্যাঁ, এরা চাইলেই যে কোনো কারো উপরে চড়াও হইতে পারে। এরকম প্রত্যেকটা জায়গার একটা ইতিহাস থাকে। আজ আপনারা দেখতে পাচ্ছেন এই ভবনগুলা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। একটা সময় ছিল যখন এখানে দম্ভ ভরে জমিদাররা বসবাস করত। খেয়াল করা, একটু ভাবলেই কীরকম লাগে যে আমরা যেখানে হাঁটাচলা করতেছি, আজ যেখানে আমরা ঘুরে বেড়াইতেছি, সেখানে একটা সময় জমিদাররা বসবাস করত। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পিছনের যে অন্দরমহলের পুকুর আছে, হ্যাঁ, এখানে জমিদার 3টা গেট দেখা যায়। একটা প্রবেশ করার সময় বিশাল গেট, এবং আমরা অন্দরমহলে ঢোকার সময় একটা সেকেন্ডারি গেট আছে, এবং 3rd গেট আছে তাদের পুকুর ঘাটে যাওয়ার সময়। এখানে বাইরের কোনো মানুষ, কোনো পুরুষ এখানে অ্যালাউ ছিল না। এই পুকুরের অন্দরমহলে যে পুকুর আছে, এই পুকুরের চারপাশ দিয়ে বিশাল উঁচু বাউন্ডারি ছিল। এখানে মহিলারা এখানে গোসল করত, অর্থাৎ বাইরের কোনো পুরুষ এই পাশে অ্যালাউ ছিল না, এই পাশে আসার অনুমতি ছিল না। অর্থাৎ একটা একটু ভাবলেই অন্যরকম লাগে যে এখানে এক সময় দম্ভ ভরে চলাফেরা করতো, হ্যাঁ, জমিদারদের ছেলে পেলে, তাদের নাতি নাতকুর, হ্যাঁ, তাদের শান শৌকতি ছিল আলাদা। এরকম আস্তাবল ভরা ঘোড়া ছিল, হাতি ছিল, তাদের চাকর বাকর ছিল, তাদের কোনো কাজ নিজেদেরকে করা লাগতো না, হ্যাঁ। সেই জায়গা আজ এরকম শুধু তারা আজ কেউই নেই, তাদের শুধু বিল্ডিংটাই রয়ে গেছে, এই ভবনগুলাই রয়ে গেছে, কালের সাক্ষী হয়ে, ইতিহাস হয়ে ভবনগুলাই রয়ে গেছে। একসময় দুনিয়াটাই এরকম, সব কিছুই রয়ে যাবে, থাকবো না শুধু আমি আর আপনি। আমরা যতই দম্ভ ভরে চলি না কেন, যতই শান শৌকতের সাথে চলি না কেন, যতই ধনী হই না কেন, যতই মালদার হই না কেন, কিছু একসময় থাকবে না। শুধু মাল সম্পদ সব কিছু রয়ে যাবে, শুধু আমি আর আপনি চলে যাব। যেরকম আজ জমিদাররা কেউই নেই, তাদের বাড়িঘরগুলোই এখন রয়ে গেছে, যেখানে এখন ছাত্ররা ক্লাস করে, দেখে হাসি পায়। তো আপনারা এই মোড়াপাড়া সম্পর্কে হয়তো কিছুটা হলেও কিছুটা না, অনেকটাই আপনারা জানতে পারলেন এটার ইতিহাস ঐতিহ্য। তো আজকে আসলে আর কি দেখাবো, ইতিহাসের তো আসলে কখনো শেষ হয় না, তো যতই বলবো ততই বলা হবে। তো এই জন্য ভিডিওটা আসলে আজকে একটু বড়ই হয়ে গেছে, যদিও এখানে অনেক কিছু জানার ব্যাপার আছে, অনেক কিছু শেখার ব্যাপার ছিল। যাই হোক, মাহমুদুল ভাইয়ের সাথে আসলাম, ভালো লাগলো।
আর এরকম প্রতিনিয়ত এরকম ভিডিও আরও পাবেন আপনারা ইনশাল্লাহ। তো আজকের মতো আমাকে এখানেই বিদায় নিতে হচ্ছে। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত গাইজ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।